চট্টগ্রামের মিস্টার 10% সাবেক মেয়র রেজাউল 3 বছরে বিশাল বিত্ত বৈভবের মালিক। সমন্বয়ক পরিচয়ে দেশ বিদেশে প্রতারণা, ফ্যাসিবাদের ষড়যন্ত্র বলছেন আন্দোলনকারীরা। ছাত্র জনতার আন্দোলনকে বিশ্বমঞ্চে তুলে ধরলেন প্রধান উপদেষ্টা। নিউ ইয়র্ক থেকে ঢাকার পথে ডক্টর ইউনূস। এতক্ষণ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুরের 21 সংবাদে, সাথে থাকছি ফেরদৌসী আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ETV চ্যানেলে। বালু ব্যবসায়ী থেকে মাত্র 3 বছরে বিশাল বিত্ত বৈভবের মালিক হয়ে ওঠেন চট্টগ্রামের সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরী। নগর ভবনকে বানিয়ে ফেলেন আত্মীয় স্বজনের দুর্নীতির কেন্দ্রবিন্দু। সরকারি প্রকল্পের টাকা লুটপাটে কাজে লাগাতেন সিটি কর্পোরেশনের কর্মকর্তাদেরও। পরিচিত ছিলেন মিস্টার 10% নামে। চট্টগ্রাম থেকে বিপ্লব মজুমদারের ক্যামেরায় হাসান ফেরদৌসের তথ্যে দুর্নীতির বরপুত্র রেজাউল করিমের বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। এখানে আমরা অনেক সময় শুনেছি মেয়রের নাম দিয়েছে মিস্টার 10%। মিস্টার 10% অর্থ হচ্ছে এটাই, উনি 10%-এ কাজ বেচা কিনা করে। ভোটারবিহীন নির্বাচনে 2021 সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হন রেজাউল করিম চৌধুরী। মাত্র 3.5 বছরে ফুলে ফেঁপে ওঠেন এক সময়ের এই বালু ব্যবসায়ী। গড়ে তোলেন অর্থ আর সম্পদের বিশাল পাহাড়। পেশায় ছিলেন ঠিকাদার। আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত থাকলেও তৃতীয় সারির নেতা ছিলেন রেজাউল করিম। নগর উন্নয়নে 2022 সালে সরকারের দেয়া 2490 কোটি টাকার বরাদ্দেই বদলে যায় তার ভাগ্যের চাকা। 402টি লটে 263টি দরপত্র আহ্বান করে কার্যাদেশ দেওয়া হয় 212টি প্রতিষ্ঠানকে, যার অধিকাংশই পান তার আত্মীয় স্বজন, বন্ধু আর দলীয় কর্মীরা। এই মেয়র ভবনে টাকা ছাড়া কোনো কাজ হয় না, গোপনে আতাত করে এবং দলীয় একটা প্রভাব বিস্তার করে। একটা সার্টিফিকেট নিতে গেলেও ওখানে 500 টাকা ঘুষ, 1000 টাকা ঘুষ। বিভিন্ন আওয়ামী লীগপন্থীরা সমর্থকরা লুটবুটি করে এটা একটা লুটখানা হিসাবে পরিচিত হয়েছে। সিটি কর্পোরেশনের পিপিআর অনুসরণ না করেই একক কর্তৃত্ব বলে কাজ ভাগাভাগি করতেন মেয়র রেজাউল করিম। সরকারি প্রকল্পের টাকা লুটপাটে মেয়র একা নন, সাথে ছিলেন সিটি কর্পোরেশনের কর্মকর্তারাও। মেয়র মহোদয়ের পক্ষে ইজিপি অ্যাকাউন্টটা আমি যেহেতু দেখি, এই জন্য আমি অ্যাপ্রুভাল দিই। এটা সিলেকশনের পরে যেখানেই এই সেবা প্রদানের বিষয়টা আছে, এখানে কোনো না কোনোভাবে একটু দুর্নীতি ছোঁয়াটা থাকেই। সিটি কর্পোরেশনে হয়তো এর পরিমাণ বেশি। অর্থ আত্মসাতের পথ সুগম করতে নিজের পছন্দের ব্যক্তিদের প্রকল্প পরিচালক হিসেবেও নিয়োগ দিতেন রেজাউল করিম। এই প্রজেক্টের পিডি করার একমাত্র সিনিয়র হিসেবে যদি কাউন্ট করি আমি ছিলাম, এবং আমি একমাত্র, দ্বিতীয় ব্যক্তি কেউ নেই। তখন আমার ইমিডিয়েট জুনিয়র তৈব সাহেবকে উনি বাইক থেকে আনছেন। একজন ওনার পড়ালেখা কমপ্লিট না করে পিডি হিসেবে যোগদান দিতে পারে না। কেমনে জানি এটা মন্ত্রণালয় থেকে পর্যন্ত করে আসছে। এটা আবার একটা কোর্স কমপ্লিট সার্টিফিকেট দেখাইছে। সবশেষ 3 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের বিপক্ষে সমাবেশে দেখা গিয়েছিল তাকে। তবে 5 আগস্ট স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর আর দেখা মেলেনি মিস্টার 10% রেজাউল করিম চৌধুরীর। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে দেশে বিদেশে চলছে প্রতারণা। বিষয়টিকে ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র মনে করছেন কেন্দ্রীয় সমন্বয়করা। এদিকে এই মুহূর্তে কোনো রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত নেই বলেও জানিয়েছেন তারা। মাহতাব মিনহাজের রিপোর্ট। নিউ ইয়র্কে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে থাকা এই তরুণের নাম জাহিন রোহান রাজিন। মঞ্চে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের আহ্বান জানানো হলে প্রধান উপদেষ্টার 2 তরুণ সফর সঙ্গীর সঙ্গে এই তরুণও যোগ দেন দর্শক সারি থেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হলে শুরু হয় জোর সমালোচনা। তাকে পতিত আওয়ামী লীগ সরকারের দোসর হিসেবে উল্লেখ করে সমন্বয়করা। বিষয়টিকে ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র বলে মনে করছেন তারা। ডক্টর ইউনূস স্যারকে নিয়ে বলবো, তিনি হচ্ছে এমন একটা জায়গায় আছে
এখন তিনি খুঁটে খুঁটে ধরে ধরেন আমার পরিচয়টা শনাক্ত করা কি এটা ওনার দায়িত্ব? সে ফ্লাইন ওয়াইজ গেছে এবং আমি যতদূর জানি সে আওয়ামী পরিবারের এবং সে আওয়ামী লীগের সাথে এখনও তার খুবই ভালো সম্পর্ক এবং সে এই অ্যাঙ্গেল ওই অ্যাঙ্গেল থেকে যে অ্যাঙ্গেলেই বলুক আমার কাছে মনে হচ্ছে যে এটা আওয়ামী লীগের এবং রয়ের একটা ষড়যন্ত্র। এদিকে সারা দেশে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগে জনগণের হাতে আটক হয়েছে অনেকে। এমন ঘটনা এ পর্যন্ত 30টির মতো। এমন পরিস্থিতিতে চিন্তাভাবনা চলছে প্রকৃত সমন্বয়কদের একটি তালিকা প্রকাশের। এখন যে ভুয়া সমন্বয়কগুলো বের হচ্ছে এক্ষেত্রে আমার কাছে মনে হয় যে সেন্ট্রালি হচ্ছে আমাদের দিক থেকে আসলে এগুলোর ক্ষেত্রে একটা পদক্ষেপ নেওয়া দরকার। গুঞ্জন থাকলেও এই মুহূর্তে সমন্বয়কদের নেতৃত্বে কোনো রাজনৈতিক দল গঠন হবে না বলেও দাবি করলেন তাদের কেউ কেউ। এখন পর্যন্ত আমাদের এই সংগঠন থেকে ধরেন রাষ্ট্রীয়ভাবে রাজনৈতিক দল করার নিয়ে কোনো আলোচনা হয় নাই। এটা কিন্তু কোনো রাজনৈতিক আসলে দল বা সংগঠন নয়। এখনো পর্যন্ত আমাদের মধ্যে আসলে এমন ধরনের কোনো কথা হয়নি যেটা আসলে রাজনৈতিকভাবে হচ্ছে মানে একটা দলে গঠন হবে। এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করাই ছাত্রদের মূল কাজ হওয়া উচিত বলে মনে করছেন তারা। মাহতাব মিনহাজ, একুশে টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে বিশ্ব সম্প্রদায়ের কাছে তুলে ধরলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, বাংলাদেশের এই অভ্যুত্থান আগামী দিনে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে বিশ্বকে প্রেরণা যোগাবে। বাংলাদেশের সাথে বিশ্ব সম্প্রদায়কে নতুনভাবে সম্পৃক্ত হওয়ারও আহ্বান জানান ডক্টর ইউনূস। জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণে বৈশ্বিক বৈষম্য ও অসমতা দূরীকরণে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান ডক্টর ইউনূস। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। একজন নোবেলজয়ী অর্থনীতিবিদের একটি দেশের প্রধান হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ। স্বাভাবিকভাবেই বিশ্ববাসীর চোখ এই ডায়াসের দিকে দ্বার উন্মোচন করেছে। নির্দিষ্ট সময়ে মঞ্চে এলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলায় বক্তব্যের শুরুতেই ছাত্র জনতার অভ্যুত্থান প্রসঙ্গ এবং জনগণের জন্য করণীয় জানান প্রধান উপদেষ্টা। বাংলাদেশের এই অভ্যুত্থান আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা যোগাবে। আমাদের মুক্তি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে আমি তাই আজ বিশ্ব সম্প্রদায়কে আমাদের নতুন বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমাদের দেশের মানুষ মুক্তভাবে কথা বলবে, ভয়ভীতি ছাড়া সমাবেশ করবে, তাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করবে। এটাই জাতির আকাঙ্ক্ষা এবং এটাই আমাদের লক্ষ্য। বিচার বিভাগের স্বাধীনতা সংরক্ষণ ও সাইবার ডোমেইন সহ গণমাধ্যমের স্বাধীনতা সুসংহতকরণে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। বাংলাদেশের মতো জলবায়ুর ঝুঁকিতে থাকা দেশগুলোতে অভিযোজনের জন্য ব্যাপক বিনিয়োগ এবং সেই সাথে আহ্বান জানান বৈশ্বিক যুদ্ধ বন্ধের। জলবায়ু সংকটের মোকাবেলা এবং বৈশ্বিক অর্থনীতি সুসংহতকরণে আমাদের যুগপথভাবে কাজ করতে হবে। বিশ্ব সম্প্রদায় এখন কার্বন মুক্ত পৃথিবী গড়ে তুলতে মনোযোগী হচ্ছে। বিশ্বের অধিকাংশ মানুষকে এই ধরনের পরিবর্তনের সুফলভোগী করতে হলে নেট জিরো পৃথিবীর দিকে আমাদেরকে অগ্রসর হতে হবে। ফিলিস্তিনের মতো বিদ্যমান বাস্তবতা কেবল আরব কিংবা মুসলমানদের জন্যই উদ্বেগজনক নয়, বরং তা সমগ্র মানব জাতির জন্যই উদ্বেগের বিষয়। বাংলাদেশ অনতিবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। রোহিঙ্গা পুনর্বাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকার আশা প্রধান উপদেষ্টার। রোহিঙ্গারা যাতে পর্যাপ্ত নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করে তাদের নিজ ভূমি রাখাইনে ফিরে যেতে পারে তার পথ সুগম করা অত্যন্ত দরকার। সবশেষে নারী পুরুষের সমান সুযোগ এবং ক্ষমতায়ন নিশ্চিতে গুরুত্বের পাশাপাশি প্রধান উপদেষ্টার নিশ্চয়তার বার্তা জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে বাংলাদেশ তার ভূমিকা সঠিকভাবেই পালন করবে। এবছর আমরা জাতিসংঘের সাথে বাংলাদেশের অংশীদারিত্বের সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি। গত 50 বছর ছিল আমাদের জন্য একটা পারস্পরিক শিক্ষণীয় সম্মিলিত যাত্রা। আজ এই মহান সমাবেশে আপনাদের উপস্থিতিতে শান্তি, সমৃদ্ধি ও ন্যায় বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক, আঞ্চলিক এবং জাতীয় পর্যায়ে বাংলাদেশে তার ভূমিকাকে ক্রমাগতভাবে জোরদার করার নিশ্চয়তা দিচ্ছে। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে দেশের উদ্দেশ্যে নিউ ইয়র্ক ত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় শুক্রবার রাতে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়োজাহাজে ওঠেন ডক্টর ইউনূস। তাকে বহন করা ফ্লাইটটি রোববার বাংলাদেশ সময় রাত 2:15 ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। 4 দিনের এই সফরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ 12টি দেশের সরকার প্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া অংশ নিয়েছেন 40টি উচ্চ পর্যায়ের সাইডলাইন বৈঠকে। অন্তর্বর্তী সরকারকে ঐক্যমত্যের ভিত্তিতে দায়িত্ব দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দলের চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার দায়িত্বশীলদের সাথে সভা করেন জামায়াতের আমির। পরে সাংবাদিকদের বলেন, অন্তর্বর্তী সরকার ভালো কিছু করলে দেশবাসী উপকৃত হবে। ভারত সহ প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্কের কথাও বলেন জামায়াতের আমির। মানুষকে ভুলের উঠতে নয়, এখন যারা দায়িত্বে আছেন তারা এ দেশেরই মানুষ, আর আমরা দেশবাসী মিলে ঐক্যমতের ভিত্তিতে তাদের উপরে এই দায়িত্ব নিয়েছি। সুতরাং তারা যদি ভালো কিছু করেন তাহলে দেশবাসী উপকৃত হবে, আমি উপকৃত হব, আপনি উপকৃত হবেন। কিন্তু তারা যদি কোনো ভুল করেন আমরা তাদেরকে ধরে দিব, সংশোধন করে দেব। আর এই সাথেই শেষ করছি দুপুরের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। চট্টগ্রামের মিস্টার 10% সাবেক মেয়র রেজাউল 3 বছরে বিশাল বিত্ত বৈভবের মালিক। সমন্বয়ক পরিচয়ে দেশ বিদেশে প্রতারণা, ফ্যাসিবাদের ষড়যন্ত্র বলছেন আন্দোলনকারীরা। ছাত্র জনতার আন্দোলনকে বিশ্বমঞ্চে তুলে ধরলেন প্রধান উপদেষ্টা। নিউ ইয়র্ক থেকে ঢাকার পথে ডক্টর ইউনূস। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 1:55 দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।